স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি বুশরা সারাজি। হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শপথ গ্রহণ আজ রাত 8:30টায় বঙ্গভবনে। 15 সদস্যের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রক্রিয়া এবং কাজের পরিধি প্রসঙ্গে বিস্তারিত জানতে আমরা যাচ্ছি বঙ্গভবনে। সেখানে আছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন এবং কী প্রক্রিয়া গ্রহণ করবেন সে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি দু একজন আইনবিদের সঙ্গে। এবং আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী যে সংবিধান, সেই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। কেননা এর আগে আমাদের বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল এবং যেটি পরবর্তীতে সংসদ সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে এবং সংবিধান সংশোধন করেছে। ফলে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো বিধান নেই, ফলে এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কী হবে, তার সাংবিধানিক ব্যাখ্যা কী হবে সেটি নিয়ে এই মুহূর্তে আইনবিদরা তারা স্পষ্ট কিছু না বললেও তারা বলছেন যে যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে এক ধরনের রাজনৈতিক শূন্যতা চলছে এবং বাংলাদেশে এক ধরনের একটি মানবসৃষ্ট দুর্যোগকাল, একটি নতুন বাংলাদেশ করবার দ্বার প্রান্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই জায়গায় এখন সংবিধানের যে বিধি, পুরানো বিধি, সেই বিধি বা সংবিধানে যা নেই তার বাইরেও বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ গঠন করবার জন্য সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সরকার প্রয়োজন এবং সেই সরকার গঠন হতে যাচ্ছে। এবং এই মুহূর্তে আরও একটি সাংবিধানিক বিষয় সেটি আছে, সেটি হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে সংসদ নেই। গতকাল রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। ফলে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচিত সরকার বা নির্বাচিত সংসদ জনপ্রতিনিধি এর কোনোটি এই মুহূর্তে নেই এবং এর একটি অরাজক পরিস্থিতি আমরা দেখছি। এবং সাংবিধানিকভাবে সেই জায়গা থেকে এই একটি বাংলাদেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে আনা এবং বাংলাদেশের যেই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জন্য যে একটি অন্তর্বর্তীকালীন সরকারই হচ্ছে যে একটি যৌক্তিক সমাধান। যারা বলছেন তারা বলছেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তি, তিনি যদি আন্তর্জাতিক ভাবে তার যেই গ্রহণযোগ্যতা সেটি যে তিনি যদি সরকারের প্রধান হন, সেটি বাংলাদেশের জন্য, ভবিষ্যতে বাংলাদেশের জন্য। শপথ গ্রহণের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা এবং এই আয়োজনে উপস্থিত অতিথিদের সম্পর্কে আরও খবর জানাতে বঙ্গভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শাহনাজ শারমিন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বঙ্গভবনের সামনে। আমরা জানি যে আজ রাত 8:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনী তার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা দেখেছি এসএসএফ এর ডগ স্কোয়াড এর মধ্যেই বঙ্গভবনে প্রবেশ করেছে। আমরা দর্শক প্রায় 400 অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে এবং 400 অতিথি নিরাপত্তা, খাওয়া দাওয়া এবং সবকিছু মিলিয়ে সবকিছু প্রস্তুতি চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হবেন তাদের জন্য গাড়ি প্রস্তুত রয়েছে সচিবালয়। কিছুক্ষণের মধ্যেই তাদের বাসভবনে এই গাড়িগুলো পৌঁছে যাবে। এরপর সেই গাড়িতে করেই তারা আসলে এখানে চলে আসবেন। আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা এই পুরো অনুষ্ঠানের দায়িত্বে আছেন, সেনা সদস্যরা, তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা বলেছে যে এটিকে নির্বিঘ্ন এবং সুশৃঙ্খলভাবে করার জন্য এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য যত ধরনের কর্মসূচি নেওয়ার কথা ছিল এবং যত স্তরের নিরাপত্তা দেওয়ার কথা ছিল তার সবই নেওয়া হয়েছে। সরকারি কিছু গাড়িও প্রবেশ করতে দেখেছি, নানা মন্ত্রণালয় এবং কে কোন মন্ত্রণালয় দেখবেন, কে কোন সেক্টর দেখবেন সেটিও আসলে নির্ধারিত হয়ে গেছে এরই মধ্যে। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ফিরেই বললেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে শান্তি ফেরানোই হবে তার প্রথম কাজ। কারো ওপর কোনো হামলা যেন না হয় সেই আহ্বান জানিয়ে তার উপর আস্থা রাখার কথা বলেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেন, এই স্বাধীনতা রক্ষা করতেই হবে। বেলা 2:10 প্যারিস থেকে ঢাকায় ফেরার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান, ছাত্র আন্দোলনের সমন্বয়করা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন হাবিব রহমান। দুপুর 2:15টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও বিমান ও নৌবাহিনীর প্রধান। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সুধী সমাবেশের প্রতিনিধিরা। এ সময় বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ। ছাত্র জনতার বিজয়কে দ্বিতীয় মুক্তিযুদ্ধ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দেশের দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করে দেশে শান্তি ফেরানো। দিনটিকে গৌরবের উল্লেখ করে তিনি বলেন যে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বিজয়ের সূচনা হয়েছে, তরুণরা সেটিকে সামনে রেখেই দেশকে এগিয়ে নিতে হবে। তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আবু সাইদের আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে, পুরনোদের বাদ দিয়ে দেশকে নতুন করে গড়তে হবে। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়। পুরো দেশকে একটি পরিবার উল্লেখ করে তিনি বলেন, এখনো যারা আক্রমণ করছে তারা ষড়যন্ত্রের অংশ। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা। এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। বিকেল 4:15টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে গুলশানের বাসভবনে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বাংলাদেশে যে সংকট বিরাজ করছে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনের মধ্য দিয়ে সেই সংকট দূর হবে। বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষ সেই প্রত্যাশাই করছেন। তারা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবি তুলেছে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ সেই পথে এগিয়ে যাবে, এমনটি আশা করছেন তারা। হাবিব রহমান, ৭১, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল হাজার হাজার মানুষের ভিড়। সকাল 11টা থেকেই এই কারণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এসব মানুষ জানান, চলমান সহিংসতার রোধ এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় ডক্টর ইউনূস ছাড়া বিকল্প নেই। তাই তাকে অভিবাদন জানানোর উদ্দেশ্যেই অপেক্ষা দেশবাসীর। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। সকাল 11টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে জড়ো হতে থাকে সাধারণ মানুষ। ধীরে ধীরে বাড়তে থাকে মানুষের ভিড়। তাদের দীর্ঘ লাইন ছুঁয়ে যায় বিমানবন্দর সড়ক পর্যন্ত। দুপুর 2:10 ডক্টর ইউনূসকে বহন করা বিমানটি অবতরণের খবরে জড়ো হন নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ডক্টর ইউনূসের বের হতে সময় পেরিয়ে যায় প্রায় 2 ঘন্টা। এরপরও ঠায় দাঁড়িয়ে অপেক্ষায় থাকে মানুষ। তারা বলেন, দেশের এই চরম দুঃসময়ে তার মতো বিশ্বজুড়ে শ্রদ্ধার একজন মানুষই পারবেন দেশের হাল ধরতে। এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পর নতুন আমাদের সরকার এই 3 মাসের জন্য হতে যাচ্ছে। সে আজকে বিদেশ থেকে আসতেছে তাকে দেখার জন্য, এবং কি সে আজকে হয়তো দায়িত্বটা নিবে। সেই জন্য আজকে আমরা তাকে দেখার জন্য এখানে আসার উদ্দেশ্য আর কি। ইনশাল্লাহ আমরা আশা করি দেশের পরিস্থিতি স্বাভাবিক আসবে, যেহেতু আগের থেকে মনে করেন ছাত্ররা যে ইটা করছে এটা সার্থক করছে এবং দেশে এখনও শান্তিতে আছে আমার হিসেবে, এবং দেশ আমরা আশা করি সামনে ভবিষ্যতে ভালো আসবে, আমরা এটা আশা করি। তা আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আর যে সমস্ত ছাত্র ভাইদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, লাশের বিনিময়ে
গ্রাম শহর খেটে খাওয়া মানুষের রক্ত লাশ পর্যন্ত জুটছে এই জালিম সরকার বিদায় করার জন্য। মনে আল্লাহ লাখো শুকরিয়া, আর তাদের আত্মা মাকড়া কামনা করছি। তাদের চাওয়া দেশের সব মানুষকে এক কাতারে রেখেই সমৃদ্ধ দেশ গড়বেন ডক্টর ইউনূস। সেই সাথে দ্রব্যমূল্য হাতের নাগালে রেখে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবেন এমন আশায় আছেন দেশবাসী। বাংলাদেশের যে ভাবমূর্তি এটা ক্ষুণ্ণ করার জন্য সাবেক গভর্নমেন্ট অনেক কিছুই করছে, প্রশাসন দেশের মানুষকে হয়রানি করছে। ইনশাল্লাহ সেই হয়রানির হাত থেকে মানুষ এখন মুক্তি পেয়েছে। আমরা মনে করব যে 1971 সালে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল, ওই স্বাধীনতাটা আমরা দেখতে পাইনি, কিন্তু বর্তমানে যে স্বাধীন হয়েছে এই স্বাধীনতাটা আমরা দেখতে পাই। সকল মানুষই উৎফুল্ল, বাংলাদেশের সমস্ত মানুষ উৎফুল্ল। এখন যে দেশে অস্থিতিশীল পরিবেশটা বিরাজ করছে, আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আসে সেটাকে নিয়ন্ত্রণ এনে দেশকে শান্তির মধ্যে বিরাজ করবে। আমি ওনার মতাদর্শে বিশ্বাসী, আমি ওনার সোশ্যাল বিজনেসে বিশ্বাসী, এবং আমি মনে করি আমাদের দেশের উগ্র অত্যন্ত আক্রমণাত্মক যে পুঁজি সমাজ, এটাকে একমাত্র কমনীয় করে তুলতে পারে ওনার সামাজিক ব্যবসা। এখন মানুষের বাক স্বাধীনতা আশা করি ইনশাল্লাহ ফিরে আসবে, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। ডাক্তার ইউনূসের হাত দ্বারা যদি দেশ উন্নত হয় ইনশাল্লাহ, আমরা দেশ দুর্নীতিমুক্ত চাই না, দুর্নীতি চাই না, আমরা দুর্নীতিমুক্ত চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সারা দেশে যে নৈরাজ্য চলেছে, ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার অবসান ঘটার আশায় আছেন দেশবাসী। সাজিদ সরকার, ৭১, ঢাকা। নোবেল জয়ী থেকে সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবার নতুন পরিচয়ে পরিচিত হবেন তিনি। তবে তার এই পথ চলা খুব মসৃণ ছিল না। রাজনৈতিক দল গঠন, আওয়ামী লীগ সরকারের দেয়া মামলা, নানা হয়রানির মধ্য দিয়ে দিন পার করতে হয়েছে ডক্টর ইউনূসকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবার তিনি দায়িত্ব নিলেন সরকার গঠনের। আরও জানাচ্ছেন তানির রহমান। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংকের সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন এই অর্থনীতিবিদ। কিন্তু নিজ দেশেই গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা, কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র ৫ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। প্রফেসর ইউনূসের শুরুটা গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের, কৃষকদের খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল ১৯৭৬ সালে। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে ১৯৮৩ সালের ২রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব, এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশগুলোকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে ২০০৬ সালে যৌথভাবে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। এরপরেই রোশনালে পড়েন আওয়ামী লীগ সরকারের। ২০১১ সালের ২রা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অধ্যাপক ইউনূসকে অব্যাহতি দেয়া হয়। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি মামলায় খালাস দেয়া হয়েছে তাকে। এবার দায়িত্ব পেলেন বাংলাদেশ গঠনের। ১৯৪০ সালে ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স শেষ করার পর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে। পরবর্তীতে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগ দেন। ১৯৬৫ সালে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান। পরে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। পরে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ডক্টর ইউনূস। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেগুলো স্বাধীন করতে পেরেছো তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে।
1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সালে পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। এ সময়ের মধ্যেই 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটি সাড়া ফেলে গ্রামীণ ব্যাংক। যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এটা তানিয়া রহমান, 71, ঢাকা। বাংলাদেশের পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। একই সাথে বাংলাদেশের মানুষের পাশে আছে দেশটি। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে গেছেন। এই পরিস্থিতিতে সব পক্ষকে আরও সহিংসতা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন, জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকার হওয়া উচিত বলে মনে করেন মিলার। এমনকি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পথের দিকেও তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে যেসব মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনা ঘটেছে সেজন্য গভীর শোক প্রকাশ করেছে ওয়াশিংটন। এসব ঘটনার জবাবদিহিতার দাবিও জানিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে দেশের 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মোহাম্মদ আসাদুজ্জামান প্রখ্যাত আইনজীবী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র হিসেবে কর্মরত ছিলেন। যুক্ত আছেন ব্লাস্ট সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে। এর আগে আবু মোহাম্মদ আমিন উদ্দিন বাংলাদেশের 16তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মনির। গাজীপুর জেলা কারাগারে বন্দীরা পালানোর চেষ্টা করলে কয়েদি ও কারারক্ষীদের মধ্যে গোলাগুলি ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে অন্তত 22 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলার মুশফিকুর রহমান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। গাজীপুর জেলা কারাগারের পরিস্থিতি এই মুহূর্তে একেবারে শান্ত, সেনাবাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন যে ঘটনার পরপরই সেনাবাহিনী সেখানে যায় এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কোনো বন্দী পালিয়ে যেতে পারেনি। এর আগে সকালে অন্যান্য দিনের মতো যখন কয়েকজন বন্দী কারাগার থেকে আজও বের হচ্ছিলেন, তখনই অন্যান্য বন্দীরা, বিশেষ করে যারা ডাকাতি সহ বিভিন্ন মামলার বন্দী রয়েছেন, তারা বিক্ষোভ করে। তারা বলতে থাকে যে রাজনৈতিক বন্দীরা গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে বের হচ্ছে, তাদের জামিন হচ্ছে, তারা বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কেন জামিন হচ্ছে না, আমরা কেন বের হওয়ার সুযোগ পাচ্ছি না, এমন কথা বলে তারা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারাগারের ভিতরে বিভিন্ন কক্ষে যে বিছানাপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, সেগুলি তো আগুন ধরিয়ে দেয়। আগুন অবশ্য তাৎক্ষণিকভাবে কারারক্ষী যারা আছেন তারা নিভিয়ে ফেলেন। তারপরেও পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত দফায় দফায় কারাগারে গুলির শব্দ শোনা যায়। বাইরে যারা আশেপাশের লোকজন রয়েছেন তারা এবং কারাগারের গেইটে বন্দীদের স্বজনরা যারা এসেছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর কারাগারে যখন এরকম অশান্ত পরিবেশ সৃষ্টি হয়, তখন আমরা দেখেছি যে কারাগারের গেইটে দ্রুত চলে যান গাজীপুর সিটি কর্পোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলর, মহানগর বিএনপির সাবেক নেতা হান্নান মিয়া হান্নু, আরেকজন বিএনপি নেতা এবং সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম বিকি। একই সঙ্গে আমরা দেখেছি যে গাজীপুর সদর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এস.এম. ওয়াহিদুল ইসলাম, তিনিও তার লোকজন নিয়ে ঘটনাস্থলে অর্থাৎ কারাগারের সামনে পৌঁছে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে থাকেন। ঘটনার পরপর কারাগারের জেলার মুশফিকুর রহমান জানিয়েছেন যে কারাগারের ভেতরে বন্দীরা অশান্ত হয়ে উঠলে বা এক ধরনের অরাজকতা সৃষ্টি করলে তারা বাধ্য হয়ে লাঠিচার্জ করে এবং তারা গুলি ছোড়ে। সেই সময়ে কয়েকজন কারারক্ষী সহ অন্তত 20-22 জন আহত হয়েছে। আহতদের কয়েকজনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী কারাগারে এসে পৌঁছে এবং বিদ্রোহী যে বন্দী রয়েছে তাদেরকে নিবৃত করে পরিস্থিতি স্বাভাবিক করে।
তবে কোনো বন্দি পালিয়ে যেতে পারেনি। এই মুহূর্তে কারাগারের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারীরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। ইতিমধ্যে দেশের বিভিন্ন সীমান্ত থেকে 4 জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে অনেক দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। এ অবস্থায় কেউ যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পর ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকা থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা নিজামুল হুদা, চুয়াডাঙ্গার দর্শনা থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রজব আলী ও তার সহযোগী নাজমুল হোসেন এবং যশোরের বেনাপোল থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের সজীব হালদারকে আটক করা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ রাখা হয়েছে। পরবর্তী আবেদনের তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। বুধবার ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব IVSE বন্ধ থাকবে। আরও বলা হয়, পরবর্তী আবেদনের তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করতেও অনুরোধ করা হয়েছে। এর আগে গত রোববার ভারতীয় দূতাবাসের এক বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের এদেশের ভেতরে ভ্রমণ না করা এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়। হাসিনার পতনের পর আতঙ্ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠছে পাহাড়ের পরিস্থিতি। রাঙামাটিতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য, সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে ছাত্র জনতা। ট্রাফিক পুলিশ না থাকায় রাঙামাটি সড়কে তৈরি হয়েছিল অচলাবস্থা, তৈরি হয় তীব্র যানজট। এই অবস্থায় সড়কে শৃঙ্খলা রক্ষার কাজে নামে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন মোড়ে হাতের ইশারায় সড়কের শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন বয়সী স্বেচ্ছাসেবকরা। শহর ঘুরে দেখা গেছে জেলা পুলিশের কোনো কার্যক্রম নেই। শিক্ষার্থীরা জানান, যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়েও পরামর্শ দিচ্ছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমাদেরকে ক্লিন সিটি এবং রোডের ট্রাফিকের দায়িত্ব আমাদেরকে নিতে বলা হয়েছে। যেহেতু দেশে মাত্র সংকটপূর্ণ আমরা কেটে উঠছি, তাই অনেক ট্রাফিক রাস্তায় আমাদেরকে দেখতেছি না, আমরা ট্রাফিক আনাগোনা দেখতেছি না। এই জন্য আমরা ছাত্র নিজ দায়িত্বে সকলে রাঙ্গামাটি শহরে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে এবং রোডে নিয়ম শৃঙ্খলা ফিরে আনতে এবং আমরা সার্বিকভাবে সকল ছাত্ররা মিলে আমরা এই দায়িত্ব নিচ্ছি যাতে সকলে সুন্দরভাবে যাতায়াত করতে পারে। রাজধানী জুড়ে এটিএম বুথে ঘুরে ঘুরে টাকা তুলতে হচ্ছে গ্রাহকদের। তারা বলছেন, আগে এক ব্যাংকের এটিএম বুথে অন্য ব্যাংকের গ্রাহক টাকা তুলতে পারলেও এখন সেই সেবাও মিলছে না বেশিরভাগ বুথে। তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো দমে সেবা চালু হতে সময় লাগবে আরও 1-2 দিন। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। রাজধানীর এটিএম বুথগুলো কোথাও কোথাও এখনও বুথ বন্ধ, কোথাও কোথাও টাকা তুলতে পারছেন গ্রাহকরা। অনেক এটিএম বুথ সাম্প্রতিক আক্রমণে বিধ্বস্ত, তাই মেরামত চলছে বলে বন্ধ রয়েছে। এখন যে কয়টা শাখায় যেভাবে টাকা ওঠে কোনোটা সমস্যা নাই। এইখানে এত গোলাগুলি কুবাকুবি গেছে, ওটার মধ্যে প্রত্যেকটা এটিএম বন্ধ করছে, কিন্তু আমার এটিএমটা খোলা আছিল আর আজ পর্যন্ত আমি শাটার খুলে রাখছি। তবে বেশ কিছু ব্যাংকের বুথে যথেষ্ট টাকা রয়েছে বলে জানান গ্রাহকরা, টাকা তোলাও যাচ্ছে। এদিকে এক ব্যাংকের বুথ থেকে অন্য ব্যাংকের গ্রাহকের টাকা তোলার সুবিধা কোনো কোনো ব্যাংকে আপাতত বন্ধ রয়েছে, তবে শীঘ্রই এই সেবা চালু হবে বলে জানান ব্যাংক কর্তারা। না, আজকে আমার কার্ড হচ্ছে SB ব্যাংক, বাট আমি প্রায় 4-5টা ব্যাংকে আমি ট্রাই করছি, বাট ওরা অ্যাকসেপ্ট করতেছে না টাকা উইথড্র করার জন্য। আমরা স্টুডেন্টরা যে বেতন দেওয়ার জন্য এখন আমরা ব্যাংক বন্ধ থেকে আমরা বেতনও দিতে পারছি না। এখন যে অবস্থা, এই অবস্থাতে হলে তো আমরা কিভাবে কি করব। এদিকে 1 লাখের বেশি নগদ টাকা না তুলতে দেওয়ার বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো অভিযোগ নেই গ্রাহকের। তাদের মতে সার্বিক পরিস্থিতি বিচারে এই সিদ্ধান্ত ইতিবাচক। ফয়সাল রয়েল, 71, ঢাকা।
একদিনে সর্বোচ্চ সূচক বৃদ্ধির রেকর্ড গড়ল ঢাকা স্টক এক্সচেঞ্জ। 11 বছরেরও বেশি সময়ের পর ডিএসইএক্স সূচক বেড়েছে 306 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে 1606 কোটি টাকারও বেশি। অন্তর্বর্তী সরকার গঠনের খবরে গত 3 দিনে ডিএসই এর সূচক বেড়েছে 693 পয়েন্ট, যা বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে নতুন রেকর্ড। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে পুঁজিবাজার। অবিশ্বাস্য উত্থানের মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। গত দিনের তুলনায় আজকের লেনদেনের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে 1600 কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিল 775 কোটি 56 লাখ টাকা। এই হিসেবে লেনদেন বেড়েছে 830 কোটি 91 লাখ বা 107%। বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 306 পয়েন্ট বেড়ে 5924 পয়েন্টে অবস্থান করছে। এর আগে 2013 সালের 3 জুন সূচকটি 273 পয়েন্ট বেড়েছিল। বৃহস্পতিবার দাম বাড়ার তালিকায় শীর্ষে ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, ইবিএল, এনবিআর ফান্ড এবং জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। দর হারানোর শীর্ষে রয়েছে জেমিনি সি ফুড এবং হামি ইন্ডাস্ট্রিজ। সূচক আর লেনদেনের এমন ঊর্ধ্বগতিতে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। তাদের মতে গত 2.5 বছরে লাগামহীন পতনে দেশের শেয়ার বাজার তলানিতে নেমে গিয়েছিল। দীর্ঘদিনের ঘুণে ধরা শেয়ার বাজার এখন বিশাল শক্তি নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। ডক্টর ইউনূসের ছোঁয়ায় দেশের শেয়ার বাজার নতুন উচ্চতার দিকে অগ্রসর হবে বলছেন তারা। সাদিয়া লাবনী, 71, ঢাকা। অন্য দপ্তরের প্রশাসন ক্যাডারের আমলাদের এনবিআর চেয়ারম্যান নিয়োগ দেওয়ার রীতি বাতিল করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানরা এনবিআর এর উন্নয়নের চেয়ে সরকারি ফরমায়েশ পালনে বেশি ব্যস্ত থাকে। সকালে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে তাই বর্তমান এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিমের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। তারা বলেন, বর্তমান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম 3 দফায় চুক্তিতে মোট 6 বছর রাজস্ব বোর্ডে রয়েছেন। আমদানি রফতানি সহ রাজস্ব আদায়ের মতো অত্যন্ত জটিল ব্যবস্থা সম্পর্কে বুঝতে বুঝতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানদের দায়িত্ব শেষ হয়। তাই ভারতের মতো এনবিআর এর নিজস্ব কর্মকর্তাদের মধ্যে চেয়ারম্যান নিয়োগ করা হলে রাজস্ব আদায় বহু গুণে বাড়বে বলেও জানান বিক্ষোভকারীরা। না ফেরার দেশে পাড়ি জমালেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8:20 নিজ বাড়িতে তিনি মারা যান। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ান বামপন্থী এই নেতা। 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এরই মধ্যে তার প্রয়াণে পূর্ণ দিবস সরকারি ছুটির ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন নভেনা দাসনী। বিদায় নিলেন পশ্চিমবঙ্গের বাম জমানার শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য। ছেলে সুচেতন ভট্টাচার্য জানান, সকালে নাস্তা খাবার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়, জানান চিকিৎসকরা। 1944 সালের 1 মার্চ কলকাতায় তার জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইয়ের ছেলে তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বপুরুষের বাড়ি ছিল বাংলাদেশের মাদারীপুরে। 1966 সালে বামপন্থার রাজনীতির সাথে যুক্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য। 77 থেকে 82 এবং 87 থেকে 2011 সাল পর্যন্ত ছিলেন বিধানসভার সদস্য। জ্যোতি বসুর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন তিনি। দায়িত্ব পালন করেন 2000 সালের 6 নভেম্বর থেকে 2000 সালের 13 মে পর্যন্ত। রাজ্যের শিল্পায়নের জন্য জমি অধিগ্রহণের পদ্ধতি তার পায়ের তলার রাজনৈতিক জমিটা সরিয়ে দিয়েছিল। 2011 সালে পশ্চিমবঙ্গে অবসান হয় 34.5 বছরের বাম শাসনের। দলীয় কর্মসূচিতে শেষবার ব্রিগেড জনসমাবেশে যোগ দেন 2019 সালে। 2022 সালের 25 জানুয়ারি পদ্মভূষণ পদক প্রত্যাখ্যান করে সংবাদের শিরোনামে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ। রাজনৈতিক মতপার্থক্য ছিল, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এই কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই।
বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করে। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক। দক্ষিণ কলকাতার বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ে 2 রুমের ফ্ল্যাটে আড়ম্বরহীন জীবন কাটিয়েছেন এই প্রবীণ নেতা। আপাতত সেখানেই থাকবে তার মরদেহ। শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহ নীলরতন সরকার মেডিকেল কলেজে দান করা হবে। 92-তে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। আমি বাংলা বন্ধের ডাক দিয়েছি, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে পশ্চিমবঙ্গে পূর্ণ দিবস, সরকারি ছুটি ও সশস্ত্র সালামের মধ্য দিয়ে তাকে বিদায় জানানোর প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সিপিআইএম দপ্তরে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে তার মরদেহ। নোভেনা তাসনিম, ৭১। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল দুর্বৃত্তদের থাবায় নষ্ট করতে দেয়া যাবে না বলে হুঁশিয়ার করলেন গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকরা। দেশের বিভিন্ন এলাকায় সিনেমা হল ও ভাস্কর্য ভাঙা ও রাহুল আনন্দের মতো শিল্পীদের উপর হামলার প্রতিবাদে চলচ্চিত্র সাংবাদিকদের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারা একথা বলেন। আরও জানাচ্ছেন বুলবুল আহমেদ জয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং সেই সূচনার পর মানুষ রাস্তায় নেমে এসেছে, আনন্দ করেছে, উল্লাস করেছে, কিন্তু এই নতুন বাংলাদেশ যখন আমরা পেয়েছি তখন একটি কিচক্রী মহল এদেশের শিল্প সংস্কৃতির আঘাত এনেছে। তারা যেমন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ভাঙচুর করছে, বিভিন্ন স্থাপনা তারা ভাঙচুর করছে। এই যে স্থাপনা ভাঙচুর, প্রেক্ষাগৃহ ভাঙচুর, এগুলোর জন্য কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছে এই ধরনের ঘটনা যেন এরপর কখনো যেন না হয়। এবং তারা কেন দাঁড়িয়েছে তাদের সাথে একটু কথা বলেনি। আজকে আপনারা এখানে দাঁড়িয়েছেন কেন? এখানে দাঁড়িয়েছি কারণ আমাদের সারা দেশে আমরা দেখলাম কি সারা দেশে এই সাংস্কৃতিক যে বিষয়গুলো, মানে আমাদের শিশু একাডেমি, স্টার সিনেপ্লেক্স, তারপরে রুট সিনে ক্লাব, এগুলোর উপর হামলা হয়েছে এবং এগুলোর উপরে যেন হামলা না হয় তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা যারা বিনোদন চলচ্চিত্রে যারা সাংবাদিক আছে তারা আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। সংস্কৃতির উপর আর কোনো হামলা না আসুক, আর কোনো আঘাত না আসুক, এটাই প্রত্যাশা করি। সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা সহিংসতা চাই না, আমরা চাই দেশটা সুন্দরভাবে সামনে এগিয়ে যাক। ছাত্র আন্দোলন যে সফলভাবে শেষ করেছিল সেটা যেন অব্যাহত থাকুক। সংস্কৃতি অঙ্গন কিন্তু বাংলাদেশেরই একটা অংশ। তো শুধু সংস্কৃতি অঙ্গন না, সব ক্ষেত্রেই যেন দেশের সম্পদ রক্ষা করা হয়, সেই আহ্বান জানাতেই আজকে আসলে এখানে আসা। শিশু একাডেমি ভাঙা, মন্দিরে, তারপরে হচ্ছে যে ভাস্কর্য ভাঙা, কিংবা রাহুলদার ৩,৫০০-এর মতো বাদ্যযন্ত্র পুড়ে গেছে, এটা আসলে মানে অপূরণীয় ক্ষতি। যারা আজকে প্রতিবাদে দাঁড়িয়েছে তারা বলছে যে এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার, এবং সেই দাবি নিয়েই কিন্তু এখানে কিন্তু তারা প্রতিবাদ করছে। অবভিয়াসলি তার কারণে হিন্দু, বৌদ্ধ, মানে সব ধর্মের মানুষই কিন্তু রাস্তায় নেমেছিল। যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে স্বপ্ন দেখানোর জন্য ডাক দিয়েছিল রাস্তায়, এই সব ধর্মের মানুষ কিন্তু তাদের সঙ্গে মিছিলে গিয়েছিল এবং মিছিল ধরেছিল। সেই বিজয়ের সুফল যেন আগামীতে এই দেশের প্রতিটি মানুষ পায়, ভোগ করতে পারে, এমনটাই কিন্তু বলছিলেন এখানে যারা প্রতিবাদী ছিলেন তারা। এই তো কিছুদিন আগে কোপা জিতে ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ সহ 2 ফুটবলার। শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে পার পেয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার পার পেলেন না স্পেনের অধিনায়ক আলভেরো মোরাতো ও রদ্রি। বৈষম্যমূলক মন্তব্য করে ইউএফএ নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইউরোজয়ী 2 ফুটবলার। মেহেদি রাইমের রিপোর্ট। অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, অতি খাটো হয়েও না, ছাগলে মুড়ে খাবে। প্রাচীন এই প্রবাদের মতোই কোনো কিছুই বেশি ভালো না। অতি আনন্দে উন্মাতাল হয়ে সব ধ্বংস করে ফেলা, কিংবা সবাইকে হেয় করা। বেশি চাপে কট্টরপন্থী হয়ে স্বৈরাচারী আচরণ ইতিহাস বলে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। যার চাক্ষুষ প্রমাণ কিছুদিন আগে কোপা জিতে ফ্রান্সের ফুটবলারদের নিয়ে অত্যন্ত অপমানজনক ও বর্ণবাদী ভাষা ব্যবহার করে গান গেয়েছিলেন
আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও তার 2 সতীর্থ। অতি আবেগের লাগাম টানতে না পারায় শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় তাদের। অবশেষে সেই ফ্রান্সের কাছে হেরেই অলিম্পিক থেকে বিদায় নিতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার একই পথে হাঁটল সদ্যই ইউরোজয়ী স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ শিরোপা জয়ের উদযাপনে মেতেছিলেন স্পেনের ফুটবলাররা। এক পর্যায়ে গান ও স্লোগানের মাধ্যমে উদযাপন শুরু করে তারা। সেই সময় স্লোগানে 2 স্প্যানিশ তারকা আলভারো মোরাতা ও রদ্রি বলে ওঠেন, জিব্রাল্টার স্প্যানিশদের। এই কথা মোটেও ভালোভাবে নেয়নি জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন। তারা ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে স্পেন ফুটবল দলের অধিনায়ক আলভারো মোরাতা ও মিডফিল্ডার রদ্রিকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। আগামী 5 সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে ন্যাশনস লিগে খেলা আছে স্পেনের। ওই ম্যাচটিতে খেলতে পারবেন না মোরাতা ও রদ্রি। মেহেদী নাইম, 71। লম্বা ইনজুরির পর বিপিএলে মোহাম্মদ সাইফুদ্দিনের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। কথা ছিল টি-20 বিশ্বকাপে খেলার, কিন্তু নানান কারণে সেখানে না খেলায় মানসিকভাবে বিপর্যস্ত সাইফুদ্দিন। হঠাৎ বিসিবির কাছে 2 মাসের ছুটি চাইলেন এই টাইগার ক্রিকেটার। বিশ্বকাপের পুরোটা সময় সাইফুদ্দিন কাটিয়েছেন দেশের মাটিতে টিভি সেটের সামনে। এমনকি সেই সময় বিসিবির টাইগার্স ক্যাম্পে ডাক পেলেও নিয়েছিলেন ছুটি। সাইফুদ্দিন অবশ্য এরপরই ডাক পেয়ে যান কানাডার গ্লোবাল টি-20-তে, যেখানে ও টরন্টো ন্যাশনালসের হয়ে কানাডার লিগে খেলার জন্য ভিসার আবেদনও করেছিলেন, কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেখান থেকেও আসেনি ভিসা। অভিমান থেকেই গেল 30 জুলাই বিসিবি বরাবর মেইল দিয়ে সাইফুদ্দিন জানান পরের 2 মাস যেন তাকে কোনো প্রকার ক্রিকেটের জন্য বিবেচনা করা না হয়, তাই তাকে রেখেই পাকিস্তানে উড়াল দিতে পারে বাংলাদেশ এ দল। নতুন সূচি অনুযায়ী আগামী 10ই আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল। এই সফরে পাকিস্তানি দলের বিপক্ষে 2টি 4 দিনের ও 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ এ দল। চলছে সংবাদ সংযোগ। সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।